নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আমরা সকলের আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক এগেন মধুমিতার মনের কথার মধু দিয়েছে। কি সুন্দর সুন্দর টপিক, আবার 3টে টপিক। প্রথম টপিকটা হচ্ছে যে তুমি কি ধরনের পোশাক পরে মানে পড়তে কমফোর্টেবল হও আর কি, পছন্দ করো বা স্বাচ্ছন্দ্য বোধ করো। নাম্বার 2 হচ্ছে যে তুমি যে লাইফটা লিড করছো বা যেই জীবনটা বাঁচছো সেটা কি তোমার কাছে মিনিংফুল। 3 নম্বর হচ্ছে কোন জিনিসটা তোমায় অনুপ্রেরণা দেয়। 3 নম্বর টপিকটা খুব সুন্দর একটা টপিক। 2 নম্বরটাও সুন্দর একটা টপিক। 1 নম্বর যেটা সেটা মানে পোশাকের ব্যাপারটা, এটা সবার ভিন্ন ভিন্ন মানে মানে ভিন্ন ভিন্ন মত পোষণ করবে। তো আমার মনে হয় আমি যে ধরনের পোশাক পছন্দ করি অবশ্যই কমফোর্টেবল হবে, তার সাথে সাথে স্টাইলিশও। আবার বয়সের সাথে সাথে কিন্তু টেস্ট বা রুচি পাল্টায়, আমারও পাল্টেছে, সবারই পাল্টায়। তো এখন যেমন দেখছি ইদানিং একটু শাড়ি পরতে ভালোবাসি। আগে যেমন আগেও শাড়ি পরতে ভালোবাসতাম। শাড়ি সব মেয়েদেরই ভীষণ পছন্দের পোশাক, ইন্ডিয়ান, বিশেষত ইন্ডিয়ান মেয়েদের। যতই আমরা মডার্ন পোশাক আশাক পরি না কেন, মডার্ন পোশাক আশাক আমিও পরতে ভালোবাসি। জিন্স টপ বা কুর্তি বা সালোয়ার কামিজ সবই পরি, কিন্তু শাড়ি তো চিরন্তন, শাড়ি কখনো পুরনো হয় না। শাড়ি সবসময় সব অনুষ্ঠানে সব কিছুতে শাড়ি ভালো লাগে। তো যে ব্যাপারটা হলো, আগে আমার যে চয়েসটা পাল্টেছে, আমি কিছুদিন আগেও না স্লিভলেস পরতে পছন্দ করতাম, এখনও পছন্দ করি। কিন্তু আমি না এখন দেখছি আমার যে ছবিগুলো আমি তুলি, তখন মনে হয় যেন যেই ব্লাউজগুলো আমার ফুল স্লিভ, মানে ফুল স্লিভ মানে ইদার ওই গ্লাস হাতাগুলো, আর নয়তো মানে পুরোপুরি আর কি ফুল স্লিভ আর কি। তো এরকম টপ আমি কিছুদিন আগেই শান্তিনিকেতনে গিয়ে পরেছিলাম, ওর সাথে আমি কম্বিনেশন করে শাড়িটা পরেছিলাম, তো দেখছিলাম ভালো লাগছিল। তো এর আগেও ফুল স্লিভ বা গ্লাস হাতা ব্লাউজের সাথে দেখছি শাড়িটা এখন আমাকে বেশি ভালো লাগছে র্যাদার স্লিভলেসের থেকে। তো শাড়িই পরতে ভালোবাসি। বাকি তো আছেই, ইদানিং দেখছি একটু শাড়ির দিকে ঝোঁক হচ্ছে, বয়স বাড়ছে বলে হয়তো। তো যাই হোক, 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমি যে লাইফটা লিড করছি সেটা মিনিংফুল কিনা। একটু আজকে কেন জানি না ভীষণ মানে ড্রাউজি লাগছে, অদ্ভুত একটা হচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে, কি হয়েছে আমি নিজেও জানি না। একটু জল খেয়ে নিই। আমি যে লাইফটা বাঁচছি সেটা মিনিংফুল কিনা আমি বলবো এখনো পুরোপুরি মিনিংফুল লাইফ বা স্যাটিসফ্যাক্টরি লাইফ, যেটা অন্যদের বলার আগেও যেটা আমাকে স্যাটিসফ্যাকশান দেবে। তো হয়তো পুরোপুরি এই ধরনের জীবন এখনো পর্যন্ত আমি কিন্তু বাঁচছি না। আমি শুধু চেষ্টা করছি যে সৎ থাকতে, বা আমার সত্তা যেটা চায়, আমার ভেতরের আমি যেটা চাই সেই পথে হাঁটতে। আর শুধু একা একা পথ চলা নয়। আমার মনে হয় যে এটা আমি আগেও বহুবার ডিসকাস করেছি। ঈশ্বর, আমার এটা বিশেষত মনে হয় ঈশ্বর জীবনটা দিয়েছেন অবশ্যই কিছু করার জন্য। ছোটোবেলা থেকেই প্রশ্নটা মাথায় ছিল, খাবো দাবো, সাধারণ লোকের মতো জীবনযাপন করব। আমরা প্রত্যেকেই সাধারণ, কেউ অসাধারণ, কেউ সুপার হিউম্যান নয়, একদিন মরে যাব। তো তাহলে আমি জীবনকে কি দিয়ে গেলাম? তো এই প্রশ্নটা না, মানে জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, বেশ অনেক ছোট বলতে অনেক ছোট, মানে আমি তখন টিনেজও হইনি, তখন থেকেই না এই প্রশ্নটা আমার মাথায় ঘোরাফেরা করতো, আমি কি করব, আমার কাজ কি। ছোট বাচ্চাদের যেরকম চঞ্চলতা থাকে, যেরকম দুষ্টু বুদ্ধি থাকে, সবই ছিল, তার সাথে সাথে এই প্রশ্নটা আমায় খোঁচা দিত।
আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলছি সেইরকম নিজের জীবনের মানে খুঁজে পাইনি এখনও। চেষ্টা করি, নিরন্তর চেষ্টা করে চলছি অন্যের জন্য বাঁচার। পরিবারের জন্য তো আমরা সবাই বাঁচি। আমি যেহেতু একজন মহিলা, হয়তো আমার পরিবারের লোকেরাও খুশি হবে যদি আমি বলি পরিবারের জন্য বাঁচি। অবশ্যই পরিবার আগে, বা যেখানে আমি আছি বা আমি যেখানে জন্মেছি তারা আমার রক্তের সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও আমার যেন মনে হয় যে অনেকের জন্য বাঁচো। অনেক মানে তো তুমি তো পৃথিবীর সব মানুষের মানে আর কি কাজে লাগতে পারবে না। অন্তত পরিবার ছাড়া যদি অন্তত কিছু মানুষকে কানেক্ট করো তাহলেও কিন্তু অনেকখানি। তো এখন আমি বলবো সোজাসুজি যে সেরম মিনিংফুল লাইফ, বা যেই লাইফে জীবনে মিনিংফুল লাইফ বাঁচা মানে এই নয় যে জীবনে পারেশানই থাকবে না, কিন্তু স্যাটিসফ্যাকশান, যে যে লাইফটা বেঁচে আমার মনে হবে যে আমি স্যাটিসফাইড, তো সেরকম লাইফ কিন্তু এখনো পর্যন্ত আমি বাঁচছি না, তবে বাঁচতে চাই, এইটুকু বলতে পারি। আচ্ছা, এবার 3 নম্বর বিষয়ে আসি। 3 নম্বর বিষয়টা হলো যে কোন জিনিসটা আমি অনুপ্রেরণা দেয় আমার কাছে। আমার মনে হয় আমার অনুপ্রেরণা কিন্তু আমার জীবনী শক্তিটা। অনেক সময় অনেক নেগেটিভিটিতে এখনও পর্যন্ত ভেঙে পড়ি, বা এখনও পর্যন্ত আমার ভেতরে দাগ কাটে, কিন্তু তা সত্ত্বেও আমার যে অদম্য নিরন্তর বেঁচে থাকার ইচ্ছা, বা মানুষের মানে টাচে থাকার ইচ্ছা, মানুষের জন্য কিছু করার ইচ্ছা, এটাই কিন্তু আমি অনুপ্রেরণা দেয়। আমি এটা সবসময় আমি বলি, আমার ঘরেও বলি, আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমার নিজের বলতে কিচ্ছু নেই। যেটা আছে সেটা হচ্ছে আমার একটা এই যে আমার এই যে ভেতরের মানে দৃঢ়তাটা, যেটা আমার একমাত্র মনে হয় বেঁচে থাকার রসদ। আর যদি বলো যে অনেক মানুষের বাঁকা কথা, বা অনেক মানুষের হিংসা, বা অনেক মানুষের দুঃখ আমাকে অনুপ্রেরণা দিয়েছে বাঁচার। আমাকে যদি দেখে কেউ সমালোচনা করে, আমার কোথাও গিয়ে যেন একটু হলেও মনে হয় যে তাহলে আমাকে নিয়ে হয়তো তাদের ভাববার সময় আছে বা বলার সময় আছে, তাহলে তাদের কাছে আমি মোটামুটি একজন স্পেশাল পার্সন আর কি, যারা আমাকে নিয়ে ভাবছে বা সমালোচনা করছে। যেমন ইউটিউবে এসে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে তাহলে আমার কথা বলার যে স্কিলটা, সেটাতে হয়তো কাজ হয়, তাই জন্যই আমি সমালোচিত হচ্ছি। তো এইগুলোই আমার অনুপ্রেরণা। আমি কিন্তু নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খুঁজে পাই, কিন্তু ওই যে যেহেতু মানুষ মাঝে মাঝে ওই একটু মানে ঝিমিয়ে যাই, আবার নিজেকে টেনে তুলি। আমার আমার ভেতরে আমার যতদিন মনে হয় কম বয়স খুব একটা হয়নি, যথেষ্টই বয়স হয়েছে, তো আবার পাশের ঘরের কুকুরটা চেঁচাচ্ছে। তো আমি যতদিন মানে আমার যতই বয়স হোক না কেন, আমার এই বেঁচে থাকার ইচ্ছা, আমার এই ভেতরের ভাবনা চিন্তা, বা আমার মানসিক দৃঢ়তা আমাকে সারা জীবন অনুপ্রেরণা দিয়ে যাবে। আর এই জন্মে জানি না কত দূর কী করতে পারবো, তবে এগুলো তো এক জন্মে ফুরিয়ে যায় না। তোমার অ্যাকাউন্টে ভালো বা মন্দ যাই কিছু জমা হোক না কেন, সেগুলো কিন্তু ক্যারিড ফরওয়ার্ড হয় আর কি, আমার এটা বিশ্বাস। তো যাই হোক, এইভাবেই বেঁচে থাকতে চাই। আরেকবার মধুকে বলি ভীষণ মানে আন্তরিকভাবে ওকে ধন্যবাদ এই টপিকগুলো দেওয়ার জন্য, বিশেষত আজকে আমার জীবনে বেঁচে থাকার যে মিনিং সেটা আমি এখনও পাইনি। আমার মানসিক দৃঢ়তা আছে যে আমি কিন্তু একদিন সেই লক্ষ্যে পৌঁছাবো। ঠিক আছে, তো এই দৃঢ়তার সাথেই আজকে আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।